সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা থেকে সব সেনা সরাবে না ইসরায়েল, বানাবে সামরিক ঘাঁটি। এদিকে ড্রোন মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া। আমরা মেনে নেব না। পড়শি রাষ্ট্র হিসেবে আমরা এর যথাযথ প্রতিবাদ ধ্বনিত করব। তীব্র নিন্দা করছি এর প্রতিবাদ। অপরদিকে দিল্লির পর কলকাতায়ও বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ। আরও থাকছে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার। এবং সবশেষে থাকছে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গাজা থেকে সব সেনা সরাবে না ইসরায়েল, বানাবে সামরিক ঘাঁটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে কখনোই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। তবে কাটস বলেছেন, গাজায় একটি সেনা ঘাঁটি বানাবে ইসরায়েল। খবর আল আরাবিয়া ইংলিশের। মঙ্গলবার 23 ডিসেম্বর এক অনুষ্ঠানে কাটস ইঙ্গিত দেন, গাজার উত্তরাঞ্চলে ভবিষ্যতে নতুন সামরিক কৃষিভিত্তিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা দখলদার ইসরায়েলের, যা অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী দেশটির উপস্থিতির স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অধিকৃত পশ্চিম তীরের বেইত এল বস্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর বেনিয়ামিন ব্রিগেডের সদর দপ্তর স্থানান্তরের চুক্তি এবং একই এলাকায় 1200 নতুন বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আওতায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবুও ইসরায়েল সরকার সেখানে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সঠিকভাবে সঠিক সময়ে এগোচ্ছি। কেউ কেউ প্রতিবাদ করছে, কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমাদের হাতেই। এই সরকার সম্পৃক্ততা এবং নিয়ন্ত্রণে বিশ্বাস করে। যদি সার্বভৌমত্ব প্রয়োগ সম্ভব হয়, আমরা তা প্রয়োগ করব। আমরা এখন কার্যকর সার্বভৌমত্বের একটি পর্যায়ে আছি। 7 অক্টোবরের ভয়াবহ ঘটনার পর ইসরায়েল যে শক্ত অবস্থান নিয়েছে, তার ফলে এমন সুযোগ তৈরি হয়েছে যা দীর্ঘদিন ছিল না। বিশ্লেষকদের মতে, গাজা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার না করার ঘোষণা এবং নতুন সামরিক কৃষিভিত্তিক ঘাঁটির পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সাথে এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 10 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর আছে। তবে উভয় পক্ষই নিয়মিত একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। গত 23 অক্টোবর 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল অভিযানের পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার 20 লক্ষেরও বেশি বাসিন্দার মধ্যে বিপুল সংখ্যক মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে ড্রোন মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়া ড্রোন ও মিসাইল দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোররাতে এই হামলা শুরু হয়, যাতে কমপক্ষে 3 জনের প্রাণহানি হয়েছে। এর আগের দিন মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি কাঠামো লক্ষ্য করে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের আন্দ্রিইভকা ও খার্কিভ এলাকার প্রাইলিপকা দখলের দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভোয়ারেদেনকে জানান, ভোরের হামলায় রাশিয়া এখন পর্যন্ত 600টি ড্রোন ও কয়েক ডজন মিসাইল নিক্ষেপ করেছে। অপরদিকে দিল্লির পর কলকাতায়ও বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ।
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এরপর একই দিনের দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের সামনেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর বরাত জানায়, বাংলাদেশি হিন্দুদের উপর হামলার প্রতিবাদ জানাতে কয়েকশো মানুষ উপ হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। সংবাদ মাধ্যমগুলি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে একদল লোক গেরুয়া রঙের পতাকা হাতে উত্তেজিত হয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এর আগের দিন সোমবার পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিকে মঙ্গলবার সকালে নিউ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মসূচিকে কেন্দ্র করে হাইকমিশনের সামনে 3 স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়। সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং উপাসনালয় ভাঙচুরকে নিন্দা জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে অন্তত 2টি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যারিকেড পুনরায় স্থাপন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে গত 20 ডিসেম্বর রাতেও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভ করেছিল একদল লোক। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। মঙ্গলবার সকাল 9:40 মিনিটে প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে গিয়ে 5 মিনিটের মধ্যে ফিরে যান। এর আগে 14 ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের সরকারের উদ্বেগ জানানো হয় এবং কিছু হামলাকারীর ভারতে পালানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি, কলকাতা এবং ভারতের অন্যান্য স্থানে বাংলাদেশি কূটনৈতিক ও মিশনের নিরাপত্তা নিয়ে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। এদিকে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওয়ার্কুরকিছেন, ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, মাদুরো যদি পরিস্থিতি নিয়ে শক্ত চাল চালতে চান তবে সেটাই হবে তার শেষ ভুল। সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন ট্রাম্প। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরো সরকারের পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে চীন। খবর আল জাজিরার। ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর নিয়ন্ত্রণ নিতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। তারা দেশটির 3টি তেল ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে, যাতে প্রায় 40 লক্ষ ব্যারেল তেল রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই তেল ও জাহাজ আর ফেরত দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এই তেল নিজেদের সামরিক মজুদে ব্যবহার করতে পারে অথবা বিক্রি করে দিতে পারে। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা এই জাহাজগুলো ব্যবহার করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছিল। ট্রাম্পের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে দাবি করেছে ভেনেজুয়েলা সরকার। প্রেসিডেন্ট মাদুরো পাল্টা এক ভাষণে ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের আর্থসামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক লিখিত চিঠিতে জাতিসংঘকে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধে তাদের দেশেই নয় বরং বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া মনে করে, ক্যারিবিয়ান সাগরে মার্কিন এই সামরিক তৎপরতা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় থামকি এবং তারা মাদুরো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একইভাবে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। চীন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন করা ও অন্য দেশের সঙ্গে ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে।
তবে রাশিয়া ও চীনের এই হুঙ্কারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি মনে করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা ইস্যুতে তাদের শক্ত কোনো ভূমিকা নেওয়ার সুযোগ তাদের নেই। এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা করেছে তারা তাদের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াবে, যা ল্যাটিন আমেরিকার রাজনীতিতে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করছে। এবং সবশেষে থাকছে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার গ্রেফতারির সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। যুক্তরাজ্য ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিসের জানায় ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিনিষ্টাই করেছে। থুনবার্গের ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। সিটি অফ দ্য লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ পরে ২২ বছরের একটি মহিলা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে সমর্থনসূচক সামগ্রী অর্থাৎ একটি প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ তত্ত্বপর ২০০০ সালের ১৩ ধারা অনুযায়ী গ্রেফতার হন। ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়েছে সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরায়েলি ডিফেন্স কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটিকে ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভ